এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি রাজশেখর। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজ এক্সপ্রেস অনলাইনে। আপনারা জানেন যে অনলাইনে আমরা নিয়মিত নানান ধরনের আলোচনা করি। আজকে আমরা এমন একটি বিষয়ের উপর আলোচনা করব এবং আপনাদের কাছে তুলে ধরব, যা অনেকের কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার অনেকের কাছে মনে হয় যে এটা খায় না গায়ে মাখে। আবার অনেকেই রাস্তায় দাঁড়িয়ে পাঁচ মাথার মোড়ে চুলচেরা বিশ্লেষণ করে সব নাকি দেখার দায়িত্ব সরকারের। এ নিয়ে রাজ্য, কেন্দ্র, স্থানীয় স্তরে হয় নানান তর্ক বিতর্ক, কিন্তু পারতপক্ষে তাকে নিয়ন্ত্রণ করার যে দায়ভার, তা শুধুমাত্র সরকারি স্তরে নয়, একটু যদি চেষ্টা করি আপনি আমিও পারি, এ কথাও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই। তার পাশাপাশি শুধুমাত্র যেখানে কৃষি অঞ্চল সেখানেও কিন্তু যা দেখা যায়, যা অনুভব করা যায়, তার পাশাপাশি বিশেষত খনি শিল্পাঞ্চলে যার মাত্রা অত্যাধিক, সেক্ষেত্রে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। আজকে আমাদের বিষয় দূষণে অতিষ্ঠ আমরা প্রত্যেকেই, আমাদের জনজীবন, ওষ্ঠাগত আমাদের দৈনন্দিন জীবনযাত্রা। আর এই নিয়ে আপনাদের সঙ্গে আজকে যিনি আমাদের মুখোমুখি, দুর্গাপুর এনআইটির যিনি সহকারী অধ্যাপক এবং দীর্ঘ সময় ধরে দূষণ নিয়ে কাজকর্ম করে চলেছেন, ডক্টর সুজয় সাহা। সুজয় বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আপনি সহ আপনার যে পুরো টিম এনআইটির, তাদেরকেও আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি প্রথমেই সুজয় বাবু, আমি যে জায়গাতে আসব, আমি শুরুতেই বলেছি যে অনেকের কাছে কনসেপ্টটাই পরিষ্কার নয়, খাই না গায়ে মাখে। আমরা মুখে কিন্তু বহু ক্ষেত্রে অনেক কথা বলি, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, চুলচেরা বিশ্লেষণ করি, আদতে কিন্তু আমরা জানি না এটা কি। তো ফলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় সারা বিশ্ব জুড়ে এই মুহূর্তে কেউ বলছেন বায়ু দূষণ, কেউ বলছেন একেবারে সরাসরি জল দূষণ, বিভিন্ন দূষণের কথা উল্লেখ করা হয়। কিন্তু বিশেষত আমরা আমাদের দৈনন্দিন জীবনটা যেখান দিয়ে কাটে মূলত, সেটা হচ্ছে যে বায়ু দূষণের উপর দিয়ে আমাদের একটা সবচেয়ে লক্ষ্যমাত্রা, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যায়। সেটা আসানসোল, দুর্গাপুরই হোক, উত্তর চব্বিশ পরগনা হোক, হুগলি হোক, হলদিয়া হোক, মূলত যেগুলো খনি শিল্পাঞ্চল। আমি প্রথমেই আপনার কাছে যে জায়গা থেকে আসব, যে পলিউশন বলতে আমরা আদতে বুঝবোটা কি। আমরা যখন খাদ্য খাচ্ছি তখন আমরা আমাদের পেট ভরছে, আমরা যখন বাতাস পাচ্ছি আমরা অনুভব করছি, ফলে আমরা যে মুখে বলছি যে দূষণ হচ্ছেটা কি, আসলে আমরা অনুভব করব কি করে, আমরা বুঝবো কি করে যে এটা আদতে দূষণ। বেসিক্যালি আমি যে এরিয়াতে কাজকর্ম করি সেটা মূলত এয়ার পলিউশন নিয়েই কাজকর্ম করি। তো দূষণকে তো একটা দেখা যায় এরকম করে, যখন দেখা যায় প্রচুর কুয়াশা হচ্ছে, এছাড়া অন্যভাবে দূষণকে দেখার যাবে না, কিন্তু অনেক ফিল করি আমরা, যে যেমন কিচেন রুমে যখন রান্নাঘরে আমরা যাই, প্রচুর পরিমাণে ভেপার জেনারেট হয়, ওটা দেখে আমরা বুঝতে পারি যে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা বোঝার জন্য সেন্সার বা এই ধরনের কোনো জিনিস লাগবে, যেটাতে কতটা পলিউশন হয়েছে বা কতটা পলিউশন আছে সেই জায়গায় বোঝার জন্য। মূলত আমি যে শহরে বাস করি, আমি এই শহরের কথাই বলছি, কারণ এই শহরে দুর্গাপুরের কথাই বলছি, কারণ এই শহরে আমি 2010-এ এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরে জয়েন করেছি। তারপরে 2014 সাল থেকে আমি প্রায় 10 বছর আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তিনটে প্রজেক্ট আমরা কাজকর্ম করেছি, যে কীভাবে এয়ার পলিউশনকে আমরা মেজার করতে পারি। আচ্ছা, কারণ আমরা কি করে, যে কোশ্চেনটা এখানে আসছে যে আমরা কীভাবে এয়ার পলিউশন জানবো, আমার শহরের জানবো, সেটা তো আমি জানি না।
আমি যে শহর, আমার যেখানে জন্ম, যে গোপালমাঠ শহর, গোপালমাঠ যে একটা জায়গা, আমি দেখেছি সেই শহরের পাশে একদিকে সিমেন্ট ফ্যাক্টরি আছে, একদিকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে, আর এই মুহূর্তে তার ঠিক পাশেই একটা থার্মাল পাওয়ার ডিবিসি আছে। কিন্তু আমরা কেউ জানি না যে আমরা কার মধ্যে বাস করছি, ঠিক আছে? তো এই ভাবনা চিন্তা নিয়েই আমরা একটা প্রজেক্ট পেয়েছিলাম। সেই প্রজেক্টে আমাদের কাজ ছিল এই শহরকে স্টেশন দিয়ে মুড়ে দেওয়া। হ্যাঁ, এবার স্টেশন বলতে কি বুঝি আমরা এই যে আমরা আজকে অনেক সময় দেখা যায় খবরে মাঝে মাঝে দেখাচ্ছে দুর্গাপুর শহরের পলিউশন লেভেল এটা, কিন্তু এটা ঠিক কি, এটাকে কি হয় মেজার করা হয়? এটা হচ্ছে একে মেজার করা হয়, একে বলা হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, AQI বলে একটা টার্ম আছে। সেই AQI দিয়ে শহরের পলিউশনকে মেজার করা হয়ে থাকে। সেখানে মূলত কিছু পলিউটেন্টসকে আমরা মেজার করি, যেমন ধরা যাক ডাস্ট পার্টিকেল আছে, CO আছে, কার্বন মনোক্সাইড যেটা বলি, NO2 আছে, ওজোন আছে, ঠিক আছে? এগুলো মূলত আমরা মেজার করি, সেটা ডিভাইস দিয়েই মেজার করা হয়। তো আজ থেকে ঠিক 1 বছর আগে, যদি আমি 2023 ডিসেম্বর মাসের কথা বলি, তাহলে এই দুর্গাপুর শহরে একটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, তাদের একটাই এখানে স্টেশন ছিল। সেটা আমাদের এখানে ছিল, যেটা সেটা হচ্ছে সিধু কানু স্টেডিয়াম, যেটা তার পাশে একটা স্টেশন ছিল। কিন্তু দীর্ঘ সময় অনেক দিন ধরেই আছে সেটা। কিন্তু এখন বুঝতে হবে যে এই শহরটা অনেক বড়, 20x20 কিলোমিটার, মানে 400 স্কোয়ার কিলোমিটার এরিয়া, ঠিক আছে? এই 400 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে একটা পলিউশন স্টেশন কিভাবে মেজার করবে গোটা শহরে, যেখানে রিসার্চ বলে যে প্রতি 200 মিটার 300 মিটার মধ্যেই পলিউশন বদলে যায়। আমি কথাটা প্রতি 200-300 মিটারের মধ্যেই পলিউশন লেভেল, এই যে AQI লেভেল যে 1 2, আচ্ছা এটার আগে বলে দিই, AQI 1 মানে হচ্ছে ভালো, AQI 6 মানে হচ্ছে খুব খারাপ। এবার AQI 1, AQI 2, AQI 3 দেখা যায় যে যখন আমরা খবর শুনি এখন, তখন দেখা যায় যে পলিউশন লেভেল AQI 1, AQI 2। তো AQI 1 2টা বলা হয় যে ঠিকঠাক শহরের বাস করার জন্য উপযুক্ত, কিন্তু 4 5 6 হলে কিন্তু সেখানে প্রচন্ডই শহরে থাকার মতো জায়গায় পৌঁছাবে না। তো এখন আমি যেটা বললাম যে এই শহরে একটাই পলিউশন স্টেশন ছিল, আর যেখানে রিসার্চ বলে যে প্রতি 200 মিটার 400 মিটারে পলিউশন বদলে যায়, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। আরেকটা এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে, কেন বসানো হয় না, কারণ হচ্ছে এই পলিউশন স্টেশনের কস্ট প্রচন্ড বেশি, এই স্টেশনগুলোর কস্ট। আমি আপনি খুব ইম্পর্টেন্ট জায়গায় এসেছেন, আমি দর্শকদের কাছে আরেকটু পরিষ্কার করে দিই। যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, খনি শিল্পাঞ্চল, এবং দেখা গেল যে 2007-08 পর থেকে বৃহৎ যে কলকারখানাগুলো ছিল, যেগুলো 2007-08 আগে বন্ধ হয়ে গেল, MMCর মতো কলকারখানা বন্ধ হয়ে গেল, BOGL, HFCL, সাইকেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, কাঁচ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। এরপর দেখা গেল যে 2010-11 আগে বিভিন্ন শিল্প তালুক গড়ে বিভিন্ন বেসরকারি কলকারখানা এলো। কি কলকারখানা? না, কলকারখানাগুলো হলো স্পঞ্জ আয়রন, রি-রোলিং মিল। মানুষ জানে না, মানুষ একটা জিনিস দেখছে যে সেখানকার মানুষজন প্রচণ্ডভাবে অসুস্থ হচ্ছে, আর দ্বিতীয়ত দেখছে যে সেখানকার ঘর বাড়ি, জল, সেখানকার গাছের পাতা সমস্ত কিছু কালো কিংবা লাল একটা আস্তরণে ঢেকে যাচ্ছে। আমরা সেই সময়কাল থেকে আজ অবধি পর্যন্ত আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা সম্প্রতি দেখেছি বক্তানগর এলাকায়, রানীগঞ্জ, মঙ্গলপুর এলাকায়, তার সঙ্গে সঙ্গে আমরা জামুড়িয়া এলাকাতেও দেখছি যে মাঝে মধ্যে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে। তারা বলছেন যে এই কলকারখানাগুলো থেকে নাকি দূষণ হচ্ছে। আমি আপনার কাছে একটু পরিষ্কার করতে চাই, আমরা জানতে চাইছি যে দূষণটা কিসের দূষণ হচ্ছে, কারণ আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে উনি দূষণটা কিসের দূষণ করছেন এবং সেই দূষণটার প্রভাবটা কতখানি মারাত্মক হচ্ছে। কি দূষণ? এই যে আপনি AQI এর কথা বললেন, তার পাশাপাশি গ্রামবাসীরা বলছেন যে তাদের যেখান থেকে এটা নির্গত হচ্ছে ধোঁয়াটা, সেখানে নাকি কোন একটা মেশিন থাকার কথা। অনেকে আবার বলছেন যে এই মেশিনটা তারা যদি ব্যবহার করেন তাহলে নাকি তার খরচ অনেকখানি বেশি, সেটাকে পারতপক্ষে ফাইন দিয়ে তারা সেটাকে মেটানোর মতন চেষ্টা করেন, যেটা অনেক নাকি কম খরচায় হয়ে যায়। আমি একটু আপনার বক্তব্যটা জানতে চাইছি, বিষয়টা ঠিক কি? যেমন ধরা যাক, আমি বলতে চাইছি যেমন ধরুন সোলার, এই আমাদের যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে বা সিমেন্ট ফ্যাক্টরি আছে, এখান থেকে কি বেরোয়
সেটা আগে জানা দরকার আছে। কি বের হয়? হ্যাঁ, কি বের হয় সেটা দেখবেন। সব যে আপনি বললেন না যে প্রচুর কালো একটা স্তর লেগে থাকে, সেটা মূলত থাকে কার্বন থাকে আর ডাস্ট পার্টিকেল থাকে। এটা বলা হয়, আমরা বলি পার্টিকুলার ম্যাটার, PM10, PM2.5, PM মেজরলি, মানে গোটা শহরের পলিউশন মেজরলি কিন্তু হয় ডাস্ট পার্টিকেলের জন্য। আমরা যে রিসার্চে অ্যানালিসিস করে দেখেছি সেখানে দেখা গেছে দুর্গাপুর শহরে মূলত দুটো গ্যাস মেজর পলিউটেন্ট করে, মেজর পলিউট সোর্স। এটা একটা হচ্ছে যে ডাস্ট পার্টিকেল। আমার কাছে যে অ্যানালিসিস রিপোর্ট আছে আমার হাতে এই মুহূর্তে, লাস্ট আমি নিয়েও এসেছি এই মুহূর্তে 2023-24 রিপোর্ট, সেখানে দেখা গেছে ডাস্ট পার্টিকেলই হচ্ছে মেজর পলিউশন করে আমাদের। আচ্ছা, সেটা PM2.5, PM10ই করে, আর CO করে, কার্বন মনোক্সাইড করে। আর কোনো গ্যাস সেরকম করে দুর্গাপুর শহরে আমাদের, হ্যাঁ তবে এটা বলতেই হবে আমাদের শহরে মাত্র একটাই তো স্টেশন, আমাদের কাছে তো অনেক বেশি স্টেশন নেই। তার মানে আমরা যে একটা স্টেশন বা এখন যে 3টে স্টেশন ওপেন হয়েছে রিসেন্টলি, লাস্ট 6-7 মাস ধরে আরো 2টো স্টেশন আমরা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড লাগিয়েছে। একটা বোধহয় লাগিয়েছে ফিলিপস নিয়ার দুর্গাপুর স্টেশনের সামনে একটা লাগানো আছে, আর একটা জায়গায় রিসেন্টলি লাগানো হয়েছে। তো এইখানে বেসিক্যালি আমরা এইগুলো, যেহেতু আগে এরকম ইনফরমেশন ছিল না, এখন যেহেতু ইনফরমেশনগুলো আমাদের কাছে আসছে, সেহেতু দেখা গেছে যে দুর্গাপুর শহরে মেজরলি পলিউশন হয় ডাস্ট পার্টিকেলের জন্য আর সিওর জন্য। আর এই কারখানা, যে কারখানাগুলোর নাম আমি বলছি, সেগুলো মেজরলি একটা আমি বললাম ডিবিসি কি করে? ডিবিসি তো পাওয়ার জেনারেট করে। তারা কি পোড়ায়? তারা কোল পোড়ায়। তাহলে সেখান থেকে ডাস্ট আর কার্বনটাই বেসিক্যালি মেজর ট্রিগার হয়। বেশ, তাহলে সেইগুলোকে যদি আমরা ঠিক মতো করে জানতে পারি যে কোথা থেকে হচ্ছে, তাহলে আমরা অনেক কন্ট্রোল করতে পারি। এগুলো পলিউশন সোর্স, মানে এই পলিউশনগুলো হচ্ছে কেন? তাহলে এগুলো হচ্ছে অনেক, আমাদের এই দুর্গাপুর শহরে অনেক পলিউশন সোর্স আছে। তাহলে আমরা যদি এই পলিউশন সোর্সগুলোকে কোনোভাবে ঠিক মতো করে কন্ট্রোল করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের শহরটা আরো ভালোভাবে থাকবে। দাদা শৈব, আরো অনেক আলোচনা আসবে, আমি একটু শুরুতে খুব বাস্তবভাবে যাই যে এইটাকে কন্ট্রোল করা যাচ্ছে না কেন? এবং আপনি যে গ্রাম থেকে বিলং করেন, আমিও সেই এলাকা থেকে বিলং করি, দেখা যাচ্ছে যে পাশেই যখন দুর্গাপুর ভ্যালি কর্পোরেশনের যে পাওয়ার প্ল্যান্ট তৈরি হলো, সেখানকার যে ছাই নির্গত হচ্ছে এবং তাদের যে অ্যাশ পন্ড যেখানে তৈরি হয়েছে, এবং সেখানে ওখানকার ভূমি রক্ষা কমিটি তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। মানে এটার কারণটা কি? মানে কেন এই যে দূষণটা মানে দূষণটা না হওয়াটাই তো বাঞ্ছনীয়, তো এই যে অভিযোগটা বারবার উঠে আসছে, ধরুন জামুরিয়া শিল্প তালুক, মঙ্গলপুর শিল্প তালুক, অঙ্গদপুর শিল্প তালুক বা আরও যে কলকারখানাগুলোর আপনিও নাম বলছেন, এরা আটকাচ্ছে না কেন? আটকাচ্ছে না নাকি আটকাতে পারছে না, নাকি সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যেটা এই মুহূর্তে যে আমাদের অন্ডালের সামনে যে থার্মাল পাওয়ার স্টেশনটা হয়েছে, আমার নিজের বক্তব্য অনুযায়ী এখানে ওটা হওয়া উচিত ছিল না বলেই মনে হয়। কারণ একটা প্রচুর মানুষ আছে, তার মাঝখানে যদি আমি একটা থার্মাল পাওয়ার স্টেশন বানাই, তো সেখান থেকে তো পলিউশন জেনারেট হবেই। ঠিক, সেটা কেউ আটকাতে পারবে না, আমরাও আটকাতে পারবো না। শুধুমাত্র যেটা লাগাতে হতে পারে যে ওই যে অর্গানাইজেশন আছে তারা বেসিক্যালি কিছু মেশিন লাগাতে পারে, যে মেশিনকে ইউজ করে যে পলিউশনটা বাইরে থ্রো করছে সেটাকে কমাতে পারে। কিন্তু পলিউশনকে তো আমরা কোনোভাবে আটকাতে পারবো না। কিন্তু আমরা জানতে পারছি না যে কতটা পলিউশনটা ট্রিগার করছে, কারণ ওখানে কোনো স্টেশন আমি যেটা বললাম একটু আগে, যেটা বললাম ওদের নিজস্ব কোনো স্টেশন নেই। না, ওদের কোনো নিজস্ব স্টেশন নেই। আমি একটু আগেই বললাম যে স্টেশনগুলোর দাম অনেক বেশি এবং প্রতি 400-500 মিটারেই পলিউশন বদলে যায়। তার মানে প্রতি 1-2 কিলোমিটার পরপরই আমাকে এই পলিউশন, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল, দুর্গাপুর হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে এখন 3টে, এখানে কমসম 15 থেকে 20টা পলিউশন, মানে আমাদের যে স্টেশন সেগুলো লাগাতে হবে, তবেই আমরা গোটা শহরকে মেজার করতে পারবো যে কোথা থেকে পলিউশন সোর্সগুলো জেনারেট হচ্ছে। তাহলে আমরা কোনোভাবে এটা বুঝতে পারবো না। তার জন্য পলিসিগত চেঞ্জ করতে হবে। পলিসিগত চেঞ্জ মানে গভর্নমেন্টকে পলিসিতে আনতে হবে। যেমন ধরা যাক, আমি শুধু এইগুলোই বলছি না, যেমন ধরা যাক কনস্ট্রাকশন এরিয়াতে, বা ধরা যাক আমি সেই শহরের কথাই বলছি যেখানে দেখা যাবে একদিকে মানুষ বাস করছে, আরেকদিকে পাথর কাটা হচ্ছে। ঠিক, এবার পাথর কাটা হচ্ছে মানে কি, পাথর থেকে তো প্রচুর পরিমাণে ডাস্ট আরো কিছু জেনারেট হচ্ছে। তাহলে কে মেজারমেন্ট, তাহলে ওইখানে কি হবে? তাহলে সেই জায়গায়ও একটা ছোটখাটো, আমি বললাম যে কস্ট প্রচন্ড বেশি এই ডিভাইসগুলো। তাহলে আমি এক ছোট্ট ডিভাইস এখানে এনেছি জাস্ট দেখানোর জন্য। তো এই ডিভাইসটা, এই যে আমি ছোট একটা ডিভাইস আমি হাতের নাগালের মধ্যেই নিয়ে চলে এসেছি, যার কস্ট হয়তো এখন 40-50 হাজার টাকার মধ্যেই হয়ে যাবে। তাহলে যেটার দাম 1.5 crore 1.2 crore বললাম, সেগুলোই ফিউচারে হয়তো আমাদের কাছে 1 লক্ষ টাকার মধ্যেই চলে আসবে। তাহলে সরকারের উচিত যেখানে যেখানে পলিউশন জেনারেট হচ্ছে, পলিসিগতভাবে সেখানে বাধ্য করা, ভাই তোমাকে একটা ছোট্ট পলিউশন স্টেশন লাগাতে হবে, যাতে আমি জানতে পারি তুমি কতটা পলিউশন ট্রিগার করছো।
এবং রিসেন্টলি যেটা আমার মনে হয়, আমি ঠিক টার্মটা মনে পড়ছে না এই মুহূর্তে, যে এর পরে বোধ হয় যে এটা একটা মৌ এগ্রিমেন্ট সাইন হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে বিদেশের একটা, সেখানে কিন্তু যে কোনো জিনিস যখন উৎপাদন হবে সেখানে লিখে দিতে হবে যে কতটা পরিমাণ কার্বন জেনারেট হচ্ছে, তার উপর ট্যাক্স বসবে, এরপরে ফিউচারে সেটা আসবে। তাহলে আমার বক্তব্য এটাই যে আমাদের সামাও আমাদেরকে পলিউশনকে কোনোভাবে আমাদের জানতে হবে যে কোন কোন জায়গায় পলিউশন হচ্ছে, সেই জায়গাগুলোকে সামাও কন্ট্রোল করতে হবে, সেটা পলিসিগতই কন্ট্রোল করতে হবে। আমরা রিসার্চে আমরা বলতে পারি যে এখানে এখানে পলিউশন হচ্ছে, কিন্তু আমাদের কন্ট্রোল করার কিছু নেই, আমরা বলে দিতে পারি, কিন্তু কন্ট্রোল করতে গেলে সরকারকে এগিয়ে আসতে হবে, পলিসিগত বদল আনতে হবে, তবেই এই শহরটাকে আমরা বাঁচাতে পারবো, নাহলে বাঁচাতে পারবো না। শিবু, সরকারকে পলিসিগত বদল আনতে হবে, সরকার বদল করবে, এবং এই কথাটা কিন্তু আমাদের ঠোঁটে সবসময় লেগে থাকে যে সরকার করবে, কিন্তু যেখান থেকে পলিউশনটা হচ্ছে অর্থাৎ মূলত কলকারখানাগুলো থেকে, সেই কলকারখানাগুলোর কি কোনো দায় এবং দায়িত্ব নেই যে তারা পলিউশনকে কন্ট্রোল করবে? তাদের কি সরকারি তরফ, সরকার কি করলো সেটা তো না হয় পরের কথা, তাদের এক্ষেত্রে ভূমিকাটা কি, তারা কিভাবে পলিউশনটাকে কন্ট্রোল করতে পারে? দেখুন, পলিসিতে নেই বলেই তারা বোধহয়, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যেখানে এই গোটা শহরে প্রায় আমার কাছে লিস্ট যেটুকু আছে, আমি জানি 15 থেকে 20টা এখানে ইন্ডাস্ট্রি আছে, তো নিশ্চয়ই পলিসিতে নেই বলেই তারা বাধ্য নয় যে স্টেশনগুলো বসানোর জন্য, যতটা আমার মনে হয়। যদি পলিসিতে এটা আসে যে আপনাকে এই প্রতিদিন আপনাকে 24 আওয়ার্স 24/7 আপনাকে আপনার শহরে যেখানে আপনি এই কাজটা করছেন সেখানে পলিউশন লেভেলটা আপনাকে বলতে হবে, সেটা নেই বলেই তো ওরা করছে না, তো সেইটা পলিসিগত না হলে কিছুতেই করা যাবে না। কেন পলিসিগতর কথা আপনি কেন বারবার বলছেন? কেন পলিউশন কন্ট্রোল বোর্ড তো আছে, তাহলে তারা কি দেখবে? কিন্তু সেটা তো পলিউশন কন্ট্রোল বোর্ড তো অবশ্যই আছে, কিন্তু পলিউশন যে ডিভাইসের কস্ট আমি বললাম যেটা 1.5 crore, একটা ধরুন কনস্ট্রাকশন এরিয়া হচ্ছে, সেখানে কি করে মানুষ ওই 1.5 crore একটা সেন্সর বা ডিভাইস লাগাবে? ছোটখাটো ইন্ডাস্ট্রি তো সেটা লাগাতে পারবে না, তাহলে সেখানেও কিছু বদল আনার দরকার আছে। আচ্ছা শুভ, আমি ঠিকই বলেছেন যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বলা যাক, অ্যালয় স্টিল প্ল্যান্ট বলা যাক, এটা তো অনেক কোটি কোটি টাকা এদের তো মানে করা উচিত, বানপুর ইস্কো এদের তো করা উচিত, কিন্তু এরা কেন করে না এই প্রশ্ন উত্তর আমার কাছেও নেই। মানে করা উচিত, আমার মনে হয় প্রত্যেক ইন্ডাস্ট্রির উচিত তারা কতটা পলিউশন জেনারেট করছে সেটা সাধারণ মানুষকে জানানো বা সরকারকে জানানো, তখনই এটা আমরা জানতে পারছি এখানে এতটা পলিউশন জেনারেট হচ্ছে, তাহলে ওই এরিয়াটাতে ওইখান থেকে মানুষকে সরাতে হতে পারে, বা ওখানে অন্য কোনো হাই এন্ড কোনো ডিভাইস লাগাতে হবে যেটা থ্রু দিয়ে আমরা পলিউশনটাকে কমাতে পারবো। আচ্ছা, পলিউশনটা কারখানা থেকে ছড়ায় কিভাবে? আমরা সচরাচর যেটা দেখি মাঝে মধ্যেই বিভিন্ন জায়গাতে যে বিক্ষোভ আন্দোলন হয় তাতে দেখা যায় যে তাদের যে চিমনি দিয়ে যে ধোঁয়া নির্গত হয়, এবং বলা হয় নাকি যে সেখান থেকে মূলত দূষণটা ছড়াচ্ছে। অভিযোগ যে সেখানে একটা দূষণ মাপার একটা যন্ত্র সেখানে বসানো উচিত, 24 আওয়ার্স সেখানে চলা উচিত, কিন্তু চলে না, তার কস্টিং খরচ এত এই ইত্যাদি ইত্যাদি। আমি একটু ডিটেলসে জানতে চাইছি যে একটি কারখানা থেকে পলিউশন কি ছড়ায় শুধুমাত্র নির্গত হওয়া ধোঁয়া থেকেই, নাকি এর সঙ্গে আরও কোনো জায়গা আছে? দ্বিতীয়ত, সেখানে কি মেশিন লাগানোর নিয়ম এবং তাতে কতখানি পলিউশনকে সেই কলকারখানা কন্ট্রোল করতে পারে? প্রথমত হচ্ছে যে যেখানে ধরে যাক যেই এরিয়াতে পাওয়ার জেনারেটটা হচ্ছে সেইখান থেকেই মূলত বেসিক্যালি এই পলিউশনটা ট্রিগার হয়, ঠিক আছে? এবং সেটা ওরা যেটা করে পাইপের মাধ্যমে, যেটা আমরা দেখে থাকি যে আগুন জ্বলছে বা ওটা দিয়ে যেটা ধোঁয়াটা যেটা বেরোচ্ছে সেটা ওই বেসিক্যালি ওই যে হাইটগুলো হয় সেটা অনেক উপরেই হয়, যাতে শহরের মধ্যে না, কিন্তু কোনো না কোনো জায়গায় তো সেটা পড়বেই, সেটা হাওয়া যখন যেদিকে হাওয়া দেয় একটা এদিকে এয়ারটা ফ্লো করে সেই দিকে বেসিক্যালি পলিউশনটাকে নিয়ে যায় এবং কোনো একটা এক জায়গায় গিয়ে ওটা পড়বে, মূলত সেই জায়গাটাই জেনারেট, বাকি জায়গাগুলোতে খুব একটা যে পলিউশন জেনারেট হচ্ছে সেটা নয়। কিন্তু যেখানে যেখানে কারখানা, যেখানে আয়রনটা তৈরি হচ্ছে সেই জায়গাগুলোতেই বেসিক্যালি পলিউশনটা কিন্তু ক্রিয়েট হয়, জেনারেট হয়। আচ্ছা, না সেখানে এই যে বলা হচ্ছে যে কোনো একটা মেশিন নাকি সেখানে ওখানে বেসিক্যালি আমি তো ওই ব্যাপারটা জানি না যে ওখানে কি মেশিন ওরা লাগানো হয় বা কিভাবে ওই পলিউশনটাকে ওরা কি কন্ট্রোল করতে পারে? হ্যাঁ, ওরা কিভাবে কন্ট্রোল করতে পারে? ওরা বোধহয় ওই একটা বলে চিমনির হাইট বলা হয় বা জল, অনেক সময় জল দিয়ে দেওয়া হয় কোনোভাবে, যেমন আমরা করি না যে আমরা যখন শীতকালে, যেটা মেজরলি তো এই এয়ার পলিউশনটা বাড়ে বেসিক্যালি শীতকালে, যেটা আমার কাছে রিপোর্ট আছে যে এই মেজরলি যেটা হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময় কিন্তু পলিউশন লেভেলটা
প্রচন্ড হাই হয়ে যায়। কারণটা কি? পলিউশনের আমি যদি ডিটেলসে একটু আসি, যে বছরের কি প্রত্যেকটা সময়, অর্থাৎ এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, এই প্রত্যেকটা সময় কি পলিউশনের পরিস্থিতি কি একই রকম থাকে, নাকি সময়ের তারতম্যে এটা আবার বদলাতে থাকে? কারণ আপনি শুরুতেই একটা কথা কুয়াশা দিয়ে আপনি শুরু করেছিলেন, তাহলে কি কুয়াশার সঙ্গেও পলিউশন হওয়ার বা আটকানোর এর কি কোনো জায়গা রয়েছে? মানে অবস্থাটা কিভাবে বদলাতে থাকে, শীতে কেমন হয়, বর্ষায় কেমন হয়, গ্রীষ্মতে কেমন হয়, এবং কেন বদলায় এবং কিভাবে বদলায়? হ্যাঁ, ভালো, খুব ভালো এটা একটা কোশ্চেন। শীতকালে কেন দেখা যায় দিল্লিতে শীতকালে তো মানুষ থাকতেই পারে না, কেন? গত কয়েক বছরের টপিক হয়ে গেছে। এটা কেন হয়? বেসিক্যালি যখন বর্ষাকাল যখন হয় তখন বৃষ্টি পড়ে, তাই না? বৃষ্টি যখন পড়ে তখন কি হয় যে ওই যে পলিউশন ডাস্ট পার্টিকেল কি হয়, আমি জল দিয়ে দিই বা হিউমিডিটি প্রচুর থাকে তাহলে ওটা নিচের দিকে পড়ে যায়। এর ফলে কি হবে যে যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু পলিউশনটা খুব ভালো, পলিউশনটা থাকেই না তখন। এয়ার কোয়ালিটি, যেটা আমি বললাম যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 1 থেকে 5 হয়, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 1 হলে ভালো, 2 হলে ভালো, আর 4, 5, 6 হলে খারাপ। তো বর্ষার সময় এটা দেখা যায় যেহেতু হিউমিডিটি প্রচুর পরিমাণে থাকে এবং বৃষ্টির জন্য পুরো ডাস্ট পার্টিকেল, উপরে যে ডাস্ট পার্টিকেলটা ঘুরে বেড়ায় সেটা পুরোটাই মাটিতে মিশে যায়, ঠিক আছে? তার জন্য বর্ষাকালে কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব ভালো থাকে, দূষণটা খুব দূষণ ছড়ায় না। এবং দূষণ ওই সময় আমার কাছে রিপোর্ট আছে এই মুহূর্তে, যে আমি জুলাই, আমার দুর্গাপুর শহরেরই যে রিপোর্ট আছে, সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামের রিপোর্ট, দেখা যাচ্ছে জুলাই মাস, সেপ্টেম্বর মাস, আগস্ট মাস এই সময় কিন্তু পলিউশন লেভেল 1-2 এর কাছাকাছি আছে। কিন্তু শীতকালে কি হয়, হাওয়াটা শুষ্ক থাকে, তাই না? তো এই সময় তো ডাস্ট পার্টিকেলকে মানে নিচে নামানোর মতো কোনো জিনিস নেই, যেটা কিছু একটা দিয়ে তো তাকে নিচে নামাতে হবে বা তাকে মিশে যেতে হবে, সেটা কোনোভাবেই ঘটবে না শীতকালে। তার জন্য শীতকালে কি হয়, শুষ্কর জন্য, হিউমিডিটি টেম্পারেচারের জন্য, হিউমিডিটি এতই কম থাকে, তার জন্য কি হয়, ডাস্ট পার্টিকেল দূষণটা ওই সময় প্রচুর পরিমাণে বাড়তে থাকে। তার জন্য দেখা যায় আমার কাছে রিপোর্ট এই মুহূর্তে আছে, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, এই সময়টা কিন্তু প্রচুর জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে অনেক বেশি। এখানে আমি আমি একটা ইন্টারেস্টিং রিপোর্টও বলবো, AQI 3 থেকে আমি যদি আমার রিপোর্ট দেখি, AQI 3 থেকে AQI 4, 5 পর্যন্ত চলে গেছে, মানে খুবই খারাপ অবস্থায় সেই সময় কিন্তু দুর্গাপুর শহর থাকে। আরেকটা আমি একটু আগে বলেছিলাম যে দুর্গাপুর শহরে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি আছে, যেমন এটা আমি সিধু কানুর কথা বলছি। সিধু কানুটা কোথায় আছে? সিধু কানুটা আছে দুর্গা সিটি সেন্টারের কাছে এবং প্রাণ কেন্দ্রে আছে। কিন্তু যদি এরপরে আমি আরেকটা স্টেশন রিসেন্টলি, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে যেটা যে যে স্টেশনটা লাগানো হয়েছে, PCBL বলে যেটা লাগানো হয়েছে, PCBL এলাকায়, যেটা দুর্গাপুর স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, সেখানে কি আছে সেটা হচ্ছে ফিলিপস কার্বন ব্ল্যাক, মানে কার্বন, যেটা ওরা ওই কার্বন ব্লক জেনারেট করে। আমাদের আন্দাজই ছিল যে সেই সময় কিন্তু ওই অঞ্চলে কিন্তু পলিউশন লেভেল কিন্তু খুব বেশি থাকবে। এই একই টাইমে আমরা দেখতে পাচ্ছি এই জানুয়ারি মাসে, যেখানে সিটি সেন্টারের কন্ডিশন AQI লেভেল 3, আচ্ছা AQI লেভেল 3 মানে 1 থেকে 5 যদি বলি, 1টা ভালো, 5 বা 6 খারাপ, সেখানে একই টাইমে 3 মিডিয়াম, সেখানে AQI লেভেল 3, সেখানে ওখানে চলে যাচ্ছে 4, 5 এ পৌঁছে যাচ্ছে PCBL। হ্যাঁ, PCBL এ আমাদের কাছে যে রিপোর্ট আছে এই মুহূর্তে জানুয়ারি মাসে, আমি নিজে দেখতে পাচ্ছি যে 2.5, যে বললাম না পার্টিকুলেট ম্যাটারে অনেকভাবে মেজার করা হয়, সেখানে একদম 4, 5 এ পৌঁছে যাচ্ছে। আমি একটু আগেই বলেছি যে সিটিতে কিন্তু এই পলিউশন লেভেল কিন্তু বদলাতে থাকে, মানে ডিপেন্ড করছে কীভাবে আমাদের ডেমোগ্রাফিক চেহারাটা কীরকম আছে তার রেসপেক্টে এগুলো বদলাতে থাকে। আরেকটা নতুন একটা সিপিসিবি হয়তো স্টেশন প্লেস করেছে, সেই ডেটাটা আমরা এখনো পাইনি, সেটা হলে তো আমি আরো ভালো হয়তো। সুবিবাবু, এই যে আমাদের এটাকে আমরা বলছি খনি শিল্পাঞ্চল, তো শিল্পাঞ্চলের ছবিটা যদি এটা হয়, তাহলে খনি অঞ্চল, যেটা খনি অঞ্চলেও কিন্তু বলা হচ্ছে যে এখন দূষণ কিন্তু আগের থেকে নাকি অনেক বেশি করে বাড়ছে। এর কারণটা কোথায়? হ্যাঁ, এটা খনি অঞ্চলে কেউ আবার, আমি আপনাকে একটু যুক্ত করে দিই, কেউ বলছেন যে একটা সময় ছিল খনি অঞ্চলের যা কিছু আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ নিচ থেকে কয়লা তুলতে হতো, এখন সবটাই কিন্তু ওপেন কাস্ট প্রজেক্ট। তার জন্যই এটাই কি মূলত, নাকি চিরদিনের মতো এখনো অবধি খোলা গাড়িতে করে কয়লা নিয়ে যাওয়ার ফলে এটার খুব বেশি মাত্রা বাড়ছে? কোনটা আপনার কাছে কি রিপোর্ট আছে? ট্রান্সপোর্টের জন্য যে পলিউশনটা হয় সেটা খুব যে বেশি হয় তার জন্য পলিউশন হয়, কিন্তু মেজর যেটা হচ্ছে যে আগে যেটা কলিয়াইটার নিচে আন্ডারগ্রাউন্ডে থাকতো, সেখানে পলিউশনটা বেরোবার কোনো অপশন ছিল না। সেখানে যখন কাটা হচ্ছে কারণ এখানে এয়ারে বেসিক্যালি ওটা এই পলিউশনটা বইবে কি হবে, এয়ারের থ্রু দিয়ে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তাই না?
তো এখন যেহেতু ওপেন কাস্ট এরিয়া হয়েছে, পুরোটাই কাটা হচ্ছে একটা ওপেন এরিয়াতে, সেহেতু যখন কাটা হচ্ছে, কার্বন যখন কাটা হচ্ছে, কোল যখন কাটা হচ্ছে, সেটা বেসিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় ওপেন কাস্টের জন্যই এই পলিউশন লেভেলটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর একটা কারণ তো অবশ্যই গাছপালার পরিমাণ প্রচুর পরিমাণে কমে গেছে। গাছপালার যদি পরিমাণটাকে আমরা বাড়াতে পারি তাহলে হয়তো পলিউশন লেভেলটা আরেকটু হয়তো কমে যেতে পারে। আপনারা যখন প্রজেক্টটা রেডি করছেন, আপনারা এবং আমি একটা জায়গাতে আসি যে আপনার কাছে যে রিপোর্ট রয়েছে তাতে 15টি কারখানার উল্লেখ রয়েছে, আর বেশি। হ্যাঁ, আমি 15টা কারখানার মতো লিখেছি। আপনার কাছে যে রিপোর্ট আছে 15টি কারখানা, তার মধ্যে আমি একটু জানতে চাইছি, বিশেষত দেখুন যেহেতু শিল্পাঞ্চল, সেটা হলদিয়া শিল্পাঞ্চল হোক, উত্তর 24 পরগনার যে জগদ্দল থেকে আরম্ভ করে টিটাগড় থেকে আরম্ভ করে তার পাশাপাশি হুগলির যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে শিল্পাঞ্চল তৈরি হয়েছে, আসানসোল দুর্গাপুর জুড়ে তৈরি হয়েছে, হলদিয়াতে তৈরি হয়েছে, এই যে শিল্পাঞ্চলগুলোতে যে কলকারখানা, আমি একটু আপনাকে জানতে চাইছি যে আমরা কিন্তু অনেক সময় না বুঝেই বলি ওই কারখানাটাই বেশি দূষণ ছড়ায়, ডিএসপি বড় কারখানা বেশি দূষণ ছড়ায় না, স্পঞ্জ আয়রনটা বেশি দূষণ ছড়াচ্ছে, ওখানে একটা কারখানা হচ্ছে বেশি দূষণ ছড়াচ্ছে। আমরা কিন্তু জানি না যে কোন কারখানায় কী দূষণ কতখানি ছড়াতে পারে। মানে আপনাদের কাছে কি কোনো রিপোর্ট আছে যে কোন ধরনের কারখানা বেশি দূষণ ছড়ায় বা তার দূষণ থেকে সমাজে কিন্তু অনেক বেশি ক্ষতিকর হচ্ছে? না, আমার কাছে যে রিপোর্টটা আছে মোটামুটি, আপনার নিজের কি মনে হয়? আমার নিজের যেটা আমি যেটা স্টাডি করে দেখেছি, যেমন এখানে আয়রন স্টিল যে কারখানাগুলো আছে, স্টিল ফ্যাক্টরি যেগুলো আছে, সেগুলো মোটামুটি স্পঞ্জ আয়রন স্টিল ফ্যাক্টরিগুলো আমি দেখেছি যেটা সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং ডাস্ট পার্টিকেল এগুলো মোটামুটি এগুলো জেনারেট করে। কোল মাইনিং যেটা মানে মোটামুটি কোথাও কোথাও বেশি, কোথাও কোথাও কম বেশি জেনারেট হয়। কোল মাইনিং এরিয়ায় যেমন এখানে আমি যেটা দেখতে পেয়েছি সেটা ওই কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, পার্টিকুলেট ম্যাটার, এইগুলোই বেসিক্যালি মানে মোটামুটি সমস্ত জায়গায় যা যা দেখেছি তাতে এইগুলোই মোটামুটি জেনারেট করে। আর আমি আগেও বলেছি দুর্গাপুর শহরে যেটা আমাদের কাছে যে ডেটাটা আছে সেখানে ডাস্ট পার্টিকেলের পর হয়তো এই সমস্ত এই যে কারখানাগুলো আছে এগুলো অনেকগুলো গ্যাসই জেনারেট করে, কিন্তু মেজর পলিউশন যেটা জেনারেট হয় সেটা হচ্ছে ডাস্ট পার্টিকেলটাই বেরিয়ে আসে। আর সিওটা আমরা দেখেছি, সিও আর SO2 মাঝে মাঝে দেখেছি। ডাস্টটা তো খুব বেশি করে ইম্পর্টেন্ট, ডাস্ট পার্টিকেল খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে আটকাবার উপায়টা কি? আপনারা আপনাদের গবেষণাতে কি বলছেন, এটাকে আটকানো যাবে কিভাবে? মানে কলকারখানা নিজেরা উদ্যোগী না হলে কি এটাকে কোনোভাবেই কি এটার কোনো জায়গা নেই যেটাতে সাধারণ মানুষ একটু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন? যেটা করা হয় বেসিক্যালি বিদেশে যেমন করে, যে উপর থেকে ক্লাউড রেন, যেটা রেন ডিক্লেয়ার, মানে অনেক সময় এটা কিছুদিন আগে এটা দিল্লিতেও হয়েছিল যে এত পলিউশন বেড়ে গেছিল। তো কোনো একটা আইআইটি, আমি নামটা তো বুঝে আছে, আইআইটি কানপুর বা আইআইটি দিল্লির কোনো একটা রিসার্চ টিম, তারা ড্রোনের মধ্যে ওরা মানে কৃত্রিম মেঘ ক্রিয়েট করেছিল, সেখান থেকে বৃষ্টি ফেলার চেষ্টা করা হয়। বৃষ্টি আমি যেটা বলেছি, বৃষ্টি ফেলে দিলে, বৃষ্টি হলে কি হয়, পলিউশন লেভেল এক ধাক্কায় একদম 5 থেকে 1 বা 2 চলে আসবে। তো এখন যাদের কাছে ক্ষমতা আছে, যে শহরের ক্ষমতা আছে, তারা এখন চেষ্টা করছে যে কৃত্রিমভাবে ক্লাউড ক্রিয়েট করা এবং সেখান থেকে একটা কৃত্রিম উপায়ে বৃষ্টি করানোর ওই এরিয়ার উপর, যাতে পলিউশনটা এক ধাক্কায় কমানো যায়। এছাড়া আমার কাছে কোনো এরকম কোনো মানে ওষুধ নেই বা আমি জানি না যেটা যে কিভাবে পলিউশন কমানো যেতে পারে। একমাত্র পলিউশন কমাতে পারা যাতে যদি বৃষ্টি হয় তাহলে একমাত্র পলিউশন কমানো যাবে, অথবা কারখানা কমাতে পারবে, যাদের মূলত কাজ কারখানা। একমাত্র একটা হতে পারে কারখানাকে কিছু অ্যাডভান্স কিছু টেকনোলজি বা কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হতে পারে, যেটা দিয়ে পলিউশনটা এক ধাক্কায় হয়তো 1/3 কমানো যেতে পারে। সেটা কি ইনস্ট্রুমেন্ট লাগাবে সেটা আপনারা যে সময় রিসার্চ করতে নামলেন দুর্গাপুর নিয়ে, বা দুর্গাপুর নিয়ে বলতে খনি শিল্পাঞ্চল নিয়ে আপনারা যখন রিসার্চ করতে শুরু করলেন, সেটা কত সাল? আমি বেসিক্যালি এর আগে আমি যখন একটা বিদেশ ট্যুরে গেছিলাম, তখন একজন প্রফেসর আমাকে বলেছিল যে দুর্গাপুর যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং এখানে তখন 2012 সালের কথা আর কি, তখন আমাকে স্যার বলেছিলেন যে দেখো এই তো এত পলিউশন ছড়িয়ে যাচ্ছে এবং এখন যেহেতু আজ যে সেন্সারগুলো আমি ব্যবহার করছি সেই সেন্সারগুলো তখন এভাবে আসেনি। তো বললো তুমি এটা একটা ট্রাই করে দেখতে পারো, এই শহরেকে তুমি দেখতে, কারণ তোমার শহরে তো তোমার তো মানে পলিউশন মনিটরিং স্টেশনই নেই, তুমি জানতেই পারো না। তাহলে তুমি কিছু একটা জিনিস যদি ডেভেলপ করতে পারো,
কিছু একটা বক্স ডেভেলপ, কিছু একটা জিনিস যদি ডেভেলপ করতে পারো, তার থ্রু যদি মেজার করতে পারো যে শহরের কোন কোন জায়গায় পলিউশনটা ছড়িয়ে যাচ্ছে বা জেনারেট করছে। আমি বলছি তোমরা যখন মেশিনটা রেডি করছেন আপনারা, তখন তার আগে আপনারা তো দুর্গাপুর শহর নিয়ে আপনারা তো একটা রূপরেখা তৈরি করেছেন যে কোথা থেকে কত পলিউশন ছড়াচ্ছে, কোথায় হচ্ছে, কি হচ্ছে। আমি জানতে চাইছি যে ঠিক কোন সময়টাতে আপনারা এই গবেষণাটা শুরু করলেন, আর শুরুটা যখন করলেন তখন আপনারা কি পরিস্থিতি দেখলেন, এটা একটু আমি জানতে চাইছি। সময়টা কত, তার কারণ এই আপনার মনে হবে শরীরবাবু যে আমি কেন এই প্রশ্নটা জিজ্ঞেস করছি, তার কারণটা হচ্ছে আমরা 2006, 7, 8-এর যে সময়কালটা আমরা দেখতে পাচ্ছি, এই সময়কালের আগে দুর্গাপুর এবং আসানসোল, রানীগঞ্জ শিল্পাঞ্চল শুধু নয়, কিন্তু ওভারঅল রাজ্যে যে কতগুলো শিল্পাঞ্চল ছিল অনেকগুলো কলকারখানা বন্ধ হয়েছে। পরবর্তী যে সময়টা 2006-এর পর থেকে, এই সময়কালে অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র মাঝারি এই যে স্পঞ্জ আয়রন রিরোলিং মিলের মতো অনেকগুলো কলকারখানা তৈরি হয়েছে। তা আমি এই জন্য জানতে চেয়েছি যে আপনারা গবেষণাটা কোন সময় শুরু করলেন আর ছবিটা সেই সময় কি দেখতে পেলেন, তাহলে কিন্তু একটা ধারণা আমাদের তৈরি হতে পারে যে আগে আমাদের কি ছবিটা ছিল আর তারপরের থেকে আমাদের কি ছবিটা দাঁড়ালো। হ্যাঁ, মানে আমরা মূলত রিসার্চটা, মানে আমি যেহেতু এই দুর্গাপুর শহরে আমার বড় হওয়া, মানে আমার 45 বছর বয়সে আমার মাঝখানে 10-12 বছর বা 15 বছর আমি ছিলাম না পড়াশোনা সূত্রে বাইরে, তারপরেটা আমি দুর্গাপুর শহরে আমার বড় হওয়া, তাই শহরকে আমি খুব ভালো করে চিনি, শহরকে আমি ভালো করে জানি যে শহরের কোথায় কোথায় ইন্ডাস্ট্রির বেড আছে, এবং আমি জানি যে এবং এটা আমরা দেখেছি শ্বাসকষ্ট, যদি দেখে থাকবেন 2004-5 সালের পর থেকে প্রতি ঘরে ঘরে একটা সিওপিডির পেশেন্ট আপনারা দেখতে পাবেন। তো এটা কি জন্য হয়েছে? এটা তো বেসিক্যালি এরকম তো হয়নি দুম করে প্রতিটা ঘরে ঘরে শ্বাসকষ্টের প্রবলেম শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়েছে, কিন্তু মূলত যেটা হয়েছে, এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যাবে যে ক্যান্সারের পেশেন্টও দিনে দিনে বাড়তে শুরু করেছে। তাহলে কি করে এই এত পেশেন্ট বাড়ছে কি করে? এটা তো এমনি এমনি বাড়ছে না, এটা বাড়ার পিছনে কারণ হচ্ছে পলিউশন, এবং এটা আমরা অনেকদিন ধরেই নোটিস করছিলাম, এবং আমরা ফিল করছিলাম যে এই শহরে। এবং আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন যে আমরা যখনই ছাদের উপরে যাই এই শহরে, তখন পুরো আস্তরণ পড়ে যায়। এটা খুব সহজেই বোঝা যায় এখানে প্রচুর পরিমাণে পলিউশন এই শহরে আছে, ঠিক আছে। কিন্তু এই শহরে পলিউশন আছে যেটা বলবে কি করে? আমাদের কাছে কোনো মেজার, আমরা কোনো জল খাবো, কতটা জল খাবো এটা মেজার করতে পারি, কিন্তু এই পলিউশনটা তো মেজার করতে পারছি না, তাহলে মেজার করতে হবে। তো সেটা মেজার করা কি করে মেজার করবো? গোটা শহরে তো একটা পলিউশন স্টেশন আছে, তখন থেকে আমাদের ধারণা হয় যে এইভাবে হবে না, তাহলে শহর শুধুমাত্র ওই সিধু কানু স্টেডিয়ামই আছে। এবং আর 2023 সালে ডিসেম্বর মাস পর্যন্ত সিধু কানু স্টেডিয়ামই ছিল। কিন্তু আর যেহেতু পলিউশন লেভেল এত বদলে যায়, যেখানে গ্রিনারি এরিয়া, মানে যেখানে প্রচুর গাছপালা আছে, সেখানে পলিউশন লেভেল হয়তো একটু কম থাকবে। তাহলে এই শহরকে যদি পুরো শহরকে আমি মেজার করতে চাই শহরের কোন কোন জায়গায় পলিউশন সোর্সগুলো আছে, কিভাবে আছে, তাহলে আমাকে স্টেশন লাগাতেই হবে। তার জন্য আমরা ওই প্রজেক্ট থেকে আমরা দুর্গাপুর শহরে 7টা স্টেশন বসিয়েছিলাম। আচ্ছা, এবং আমাদের গবেষণার স্বার্থেই আমরা দুর্গাপুর শহরে 7টা এরকম এর থেকে বড়, যেটা সোলার পাওয়ার এনেবল, এরকম আমরা 7টা লোকেশনে আমরা প্লেস করেছিলাম শহরকে বোঝার জন্য, শহরটা কিভাবে এই পলিউশনটা কিভাবে ছড়িয়ে পড়ছে, কতটা কলুষিত হচ্ছে। আমরা বসিয়েছিলাম একটা আমাদের, এবং অনেক জায়গায় বেড়াচিটি, যেহেতু আমাদের মনে হচ্ছিল কোথায় বসিয়েছিলাম, আপনাদের কোথায় মনে হয়েছিল যে যেখানে পলিউশনটা বেশি, এবং আপনাদের যেটা মনে হয়েছিল সেটাই কি পরবর্তী সময়ে আপনাদের মেশিন দ্বারা সঠিক হলো? আপনাদের ধারণাটা যে হ্যাঁ একদম আমরা ঠিক বসে, আমি একটু জায়গাগুলো জানতে চাইছি। এটা একটা ইন্টারেস্টিং রিসার্চ, মানে ধরা যায় একটা শহরকে আমার কাছে কিছু জিনিস, কিছু সেন্সার আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে এই সেন্সারগুলোকে আমি কিভাবে প্লেস করব, কোথায় বসাবো? রিসার্চ একটা বড় কাজ, যে আমি কি করে বুঝবো কোন কোন জায়গা। আমাকে কেউ একটা দিয়ে দিল এই যে 7টা স্টেশন লাগাবে, তুমি কোথায়, যেটা আপনি বললেন কোশ্চেনটা, কোথায় লাগাবে, কেন লাগাবো? তো সেটা বেসিক্যালি এটার জন্য সার্ভে করতে হবে। এটার জন্য সার্ভে আমরা নিজেরা করেছি আগে, যে আমরা দেখেছি শহরটার কোথায় কোথায় পলিউশন থাকতে পারে। যেমন ধরা যাক, আমি একটা কথা বললাম যে গোপাল মাঠ, যেখানে এই যে শহরের যাকে মাঝখানে রেখে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, তার মানে ঘিরে আছে, তার মানে এখানে পলিউশন থাকবে। তাহলে আমি প্রথম একটা স্টেশন ওখানে প্লেস করলাম, গোপাল মাঠ শহরের ওখানে প্লেস করেছিলাম। তারপর আমার মনে হয়েছিল বেনাচিটি এরিয়াটা, যেখানে বাজার মার্কেট এরিয়া, এখানে হয়তো কোনো ইন্ডাস্ট্রি নেই, কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখানে যায়, ঠিক, এবং প্রচুর ট্রান্সপোর্টেশন হয়, মানুষ মুভমেন্ট করতে, সেখানে লাগালে ভালো হয়। তো আমরা সেরকম একটা শহরকে, সেরকম একটা জায়গায় আমরা বেনাচিটি প্রান্তরে আমরা লাগিয়েছিলাম একটা।
তারপরে আমাদের লাগানোর ইচ্ছে ছিল একটা মেন গেটের কাছাকাছি, সেটা আমাদের স্টেশন ছিল না বলে আমাদের মনে হয়েছিল মেন গেট কিন্তু প্রচন্ড পলিউটেড, তো মেন গেটের কাছাকাছি আমরা ভেবেছিলাম লাগাবো, আমরা লাগাতে পারিনি। এরপরে আমরা সিটি সেন্টারে, যেহেতু আমরা সিপিসিবি ডেটা পাচ্ছিলাম, তো সিপিসিবি তো আমাদের হাতে নেই, তাই জন্য সিপিসিবির কাছাকাছি আমরা মানে সিটি সেন্টার এরিয়াতে আমরা একটা লাগিয়েছিলাম। এরপর আমরা গ্রিন এরিয়া, আমরা বলছি না যে যেখানে সবুজ গাছপালা প্রচুর আছে সেখানে কি আদৌ কি পলিউশন কম থাকে না বেশি থাকে? ধরা যাক এরিয়াটা গ্রিন কিন্তু তার পাশেই একটা কোনো ইন্ডাস্ট্রি আছে, তাহলে তো ইন্ডাস্ট্রি আছে, তাহলে সেখান থেকে তো পলিউশন তো আসবেই। তা আমরা এরকম গ্রিন এরিয়াতে যেখানে যেখানে আছে সেখানে আমরা 1-2টো ওখানে লাগিয়েছিলাম। এরকম করে আমরা 7টা স্টেশন আমরা প্লেস করেছিলাম। এই 7টা স্টেশন থেকে আমরা অবজার্ভ করার চেষ্টা করেছিলাম যে রিয়েলি পলিউশনটা কীভাবে এই শহরকে কীভাবে, শহরের মধ্যে কীভাবে আছে। সবচেয়ে বেশি কোন জায়গা থেকে আপনারা পলিউশনটা পেয়েছেন সবচেয়ে বেশি মাত্রায়? আমরা সবচেয়ে বেশি ওভারঅল আমরা পেয়েছিলাম, আমি যে এখনই বললাম যে দুর্গাপুরের এই যে কার্বন ব্ল্যাক এই জায়গায় পেয়েছিলাম, পিসিবিএল এলাকায় পেয়েছিলাম, আমরা গোপালমাঠ শহরেও আমরা এরকম, গোপাল শহরে প্রচুর পরিমাণে এরকম 4-5 এর রেঞ্জে আমরা পলিউশন পেয়েছিলাম। আমরা মানে 1 ছাড়িয়ে 2 ছাড়িয়ে 4.5 বা 5 পর্যন্ত আপনারা পেয়েছেন? একদম। আচ্ছা, একদম পাওয়া যাবে। বেনাচিতির কি অবস্থা? বেনাচিতিরও 3-4 ওরকমই থাকে। শীতকালের দিকে পলিউশন দুর্গাপুর শহরে ভালোই থাকে এবং এটাকে কন্ট্রোল করতে গেলে। আচ্ছা শুভ, আমি একটা জিনিস জানতে চাইছি যে ইন্ডাস্ট্রির এয়ার পলিউশন একটা আলাদা পার্ট, কৃষি অঞ্চলেও কিন্তু পলিউশন পাওয়া যাচ্ছে। এই পলিউশনটা, এই এয়ার পলিউশনটা কিসের পলিউশন? কৃষিতে যেটা হয় সেটা তো জলের, মানে আমার মনে হয় সেটা ওয়াটারের, মানে হ্যাঁ ওয়াটারের প্রবলেমটাই বেশি হয়। ওরা যে কীটনাশকটা ছড়ায় না সেটাতে পলিউশন হয়। মানে যদি সেই কৃষি এলাকার আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি বেল্ট না থাকে তাহলে সেখানে কিন্তু ওই এয়ার পলিউশনটা কম হবে। মূলত পলিউশনটা হবে যে কীটনাশকগুলো ছড়াচ্ছে তার ওখানে ওয়াটার পলিউশনটা বা মাটির যে চরিত্র সেইটা হয়তো ওখানে বদলে যায়, কিন্তু সেখানে এয়ার পলিউশনটা যদি এইখানে যদি চাষবাসের এরিয়া, দুর্গাপুর শহরে যদি কোনো চাষবাসের এরিয়া থাকে সেখানে কিন্তু এই এয়ার পলিউশনটা কিন্তু ওখানে ইম্প্যাক্ট পড়বে। কিন্তু দুর্গাপুরের তার মানে ধরুন পানাগড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তাহলে পানাগড়ের যে বিস্তীর্ণ এলাকা চারিপাশে যে কৃষি প্রধান, একদম সেখানে যথেষ্টই প্রভাব পড়বে। কি প্রভাব পড়তে পারে আপনাদের কোনো? না, আমি সেইভাবে এগ্রিকালচারে এই পলিউশন কিভাবে ইম্প্যাক্ট পড়বে আমি বলছি শুধু নট অনলি এগ্রিকালচার, ওভারঅল সামাজিকভাবে জনমানসে, সাধারণ মানুষের মধ্যে কি প্রভাব পড়তে পারে এই যে প্রবল যে পলিউশন আপনারা যেটা দেখছেন, একটা গভীর একটা সংকট। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা, দুটো জিনিস এখানে আসছে। একটা হচ্ছে যে পলিউশন যেটা আমরা বলছি যে পলিউশন মানুষের কিভাবে কি, আমি আগেও বলেছি বোধহয় যে মাথা যন্ত্রণা বা কি ধরনের প্রবলেম হয় মানুষের, কি প্রবলেম হয় সেটাই আপনি বলতে চাইছেন। আরেকটা আমি কথা এখানে বলে দিতে চাই, অনেকে আমরা ভাবি যে বাড়ির বাইরেই হয়তো পলিউশন হয়, বাড়ির মধ্যে কোনো বাড়ির বাইরেই জানি যে আমরা, হ্যাঁ বাড়ির বাইরেই, হ্যাঁ সবকিছু পলিউশন বাড়ির বাইরেই হয়, বাড়ির ভেতরে কোনো পলিউশন হয় না। আর এটা কি হতে পারে? হ্যাঁ, এবার আমি সেই কথাটাই আমি এবার একটু বলি যে এটা বিস্তারিত বলা ভালো হয় দর্শকদের। হ্যাঁ, কারণ আমাদের মারা যারা রান্না করে তারা ম্যাক্সিমাম টাইমই রান্নাঘরে কাটিয়ে দেয়, ঠিক আছে? এবং এই আমরা স্টাডি করে এটাও দেখতে পেয়েছি যে অনেক সময় বাড়ির ভেতরে পলিউশন অনেক বেশি বাইরের থেকে, ঠিক আছে? এটা কিরকম, মানে ধরা যাক আমি বাড়ির ভেতরে পলিউশন বেশি বাইরের থেকে, হ্যাঁ বাইরের থেকে ভেতরে বেশি, হ্যাঁ এটা অনেক সময় বেশি হয়ে যাবে। কারণ আমি যে কন্টিনিউ, সেটাও কি ডিপেন্ড করছে ইন্ডাস্ট্রি? সেটা ইন্ডাস্ট্রির জন্য করছে না, সেটা কিচেন রুমে যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করি। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে রান্নাঘরে আমার মা বা যিনি রান্না করছেন তিনি বলছেন আমার মাথাটা ধরে গেছে, মাথাটা ঝিমঝিম করছে এবং কন্টিনিউয়াস এটা হয়ে যায়। অনেক সময় অন্য ওষুধ খাই, কিন্তু এটা কি জন্য হয়? এখানে একটা গ্যাস আছে ইনডোরের জন্য, ভিওসি ভোলাটাইল কম্পাউন্ড বলে, ভিওসি বলে একটা গ্যাস আছে এবং প্রচুর পরিমাণে CO2 জেনারেট হয় যখন রান্না করা হয়, ঠিক আছে? তো দেখা গেছে যে এতই হাই লেভেলে থাকে এবং কন্টিনিউয়াস যেহেতু রান্নাঘরেই থেকে থাকে, যেহেতু আমাদের এই কিচেন রুমগুলো ভালো করে এয়ার সার্কুলেশন হয় না, এক্সস্ট ফ্যান অনেক সময় থাকে না, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে থাকে না, তখন কি হয় পুরো এই যেটা রান্না হচ্ছে, যে ভিওসিটা জেনারেট হচ্ছে, যে CO2টা জেনারেট হচ্ছে, ডাস্ট পার্টিকেল জেনারেট হচ্ছে, পুরোটাই আমার শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে শরীরের মধ্যে এবং কন্টিনিউয়াস আমরা এটা নিতে থাকি। এবং এর জন্য মোস্ট অফ দ্য টাইম দেখা যায় মাথা যন্ত্রণা হয়, বমি ভাব হয়। এটা এটা প্রমাণ হয়েছে যে ইনডোর এই জন্য মানে অনেক সময় বাড়ির মহিলারা প্রচুর পরিমাণে অসুস্থ বোধ ফিল করেন
এবং এটা রিসার্চেও দেখা গেছে। আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে, এই যে ইনডোর যে পলিউশন, শুধু কোথাও কি একটা সময় এই যে আমরা কাঠ পুড়িয়ে রান্না হতো, পরবর্তী সময়ে কয়লার ব্যবহার, এবং তার পরবর্তী সময়ে দেখা গেল যে এই সবটাই বন্ধ হয়ে একদম গ্যাসের ব্যবহার। এতে কি দূষণের মাত্রা এবং তারতম্যের কি প্রকারভেদের কি অবশ্যই তারতম্য অনেক কমেছে। তারতম্য, কারণ আমরা আগে কোল বা কয়লা দিয়ে, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা, আমাদের মায়েরা তো ম্যাক্সিমাম টাইম বাড়িতে কোল দিয়ে, কয়লা দিয়ে রান্না হতো এবং ধোঁয়া উঠতো প্রচুর। তার আগে কাঠ দেখেছিলাম, তার কাঠ ছিল, এখন গ্যাস। এখন গ্যাস। এতে ভয়ানক কোনটা? মানে আমি বলতে চাইছি এই যে কাঠ দিয়ে যখন পোড়ানো হতো তখন ডাস্ট পার্টিকেল প্রচুর হতো, CO2 প্রচুর জেনারেট হতো, তো এটা তো খারাপ ছিলই। তার থেকে কয়লাটা একটু হয়তো কমেছে, একটু কমেছে। কিন্তু আমরা যখন আগেকার দিনে রান্নাঘরে জায়গা থাকতো, চিমনি মতো জায়গা থাকতো, যেখানে আমরা কয়লাটা জ্বালাতাম যে উনুনের মধ্যে, সেটা বেরিয়ে যেত, ওটা দিয়ে বেরিয়ে যেত, হয়তো অনেক বাড়িতেও ছিল। এখন গ্যাস চলাচলের ফলে এখন বিভিন্ন রকম আরো ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এখন গ্যাস এসে যাওয়াতে ওটার থেকে তো অনেক বেশি CO2 বা CO লেভেলটা অনেকটাই কমে গেছে। কিন্তু আমরা যে রান্নাগুলো, তেল যে রান্নাটা করি, এটা থেকে VOC জেনারেট হয়, যে আমি গ্যাসটার কথা বলছি। তো এগুলো কিন্তু আগের থেকে কমেছে, কিন্তু যেহেতু আমাদের রান্নাঘরটা আমরা ওইভাবে ভাবিই না যে রান্নাঘরও একটা পলিউশন সোর্স হয়ে যাচ্ছে। আমি পলিউশন সোর্সের কথাই বলছি, রান্নাঘরটা ঘরের একটা পলিউশন সোর্স হয়ে যাচ্ছে, সেটা আমরা ভাবতেই পারি না। তো তার জন্য বেসিক্যালি এটা আমরা এটা একটা রিসার্চ গ্রুপ, IIT খড়গপুরের রিসার্চ গ্রুপ, ওরা দেখেছে যে আমরা যখন রাত্রেবেলায় খাবার থালাকে যখন আমরা রান্নাঘরে রেখে দিই, প্রচুর পরিমাণে VOC কিন্তু জেনারেট হয় ওই কিচেন, ওই খাবার থেকে বেসিক্যালি। আচ্ছা। এবং সেটা বেসিক্যালি যেহেতু, এবং সেটা বেসিক্যালি ওই রান্নাঘর থেকে ছড়িয়ে পড়ে আপনার শোবার ঘরে, এবং এটো বাসন থেকে প্রচুর পরিমাণে VOC জেনারেট হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে রান্নাঘরে এটো বাসন না রাখা ভালো, রাত্রেবেলা না রাখাই ভালো, রাত্রিবেলা না রাখাই ভালো। কারণ অনেক সময় রাত্রেবেলায় দরজা জানালা বন্ধ করে শুই আমরা, এবার সেটাকে এই VOCটা ট্র্যাপড হয়ে যায় পুরো ঘরের মধ্যে। আচ্ছা। এবং চারিদিকে ছড়িয়ে যায় সেটা। অনেক সময় দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা একটু ঝিমঝিম করছে, এটা আমাদের হয়। এটা মূলত কিন্তু এই VOC, এই কিচেন রুমের যে গ্যাসটা ঘরের মধ্যে সার্কুলেট হয়ে যাচ্ছে, সেটার জন্য হয়ে থাকে। তাই মানে এটা আমি মানে সবসময়, মানে কিচেন রুমে যখনই আমরা কাজ করি, কিচেন রুমের এয়ার সার্কুলেশনটা থাকাটা খুব জরুরি, খুব জরুরি। আপনি যখন কিচেনের কথা বললেন, তাহলে তো উল্টো দিকে আরও একটা জায়গা, যে আজকের সময়ে দাঁড়িয়ে আমরা যেভাবে এয়ার কন্ডিশনে খুব বেশি করে অভ্যস্ত হয়ে পড়েছি, অধিকাংশ হোটেল, আমি বলতে চাইছি যে 80% হোটেলে কিন্তু এখন দেখা যায় যে পুরোটাই এয়ার কন্ডিশন সেন্ট্রালি, এবং তাতে কিন্তু কোনো সূর্যের কোনো আলো ঢোকে না, বাতাস ঢোকে না। এবং আমাদের যে নিজস্ব ঘর বাড়ি, আমাদের যে শোবার ঘর, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এসি যেহেতু রয়েছে, কাঁচের জানলা বা কাঠের জানলা বন্ধ, সারাদিন বন্ধ অবস্থায়, প্রয়োজনে এসি চললো কিংবা ফ্যান চললো, বন্ধ কিন্তু সারাদিন। এটাও কি ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়? হ্যাঁ, এটা খুব ভালো একটা কোশ্চেন। আপনি যেহেতু কিচেনের কথাটা বলছি, কিচেনটা তো তাও সূর্যের আলো কখনো কখনো দেখা যায়। আজকের যে সময় ছোট্ট ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের মাঝখানে আবার একটা রুম কিংবা হোটেলের একটা রুম, প্রতিদিন কেউ না কেউ থাকছেন, ব্যবহার করছেন, শুধুমাত্র এসি রয়েছে ভেতরে, ফ্যানটাও নেই। এক্ষেত্রেও কি কোনো রকম কি কোনো আগামী দিনে সামাজিক ক্ষেত্রে দূষণকে কেন্দ্র করে কি কোনো বিপদের সম্ভাবনা থাকতে পারে? যখন আমরা এসি চালাই মূলত, তখন আমাদের ঘরে দরজা সবসময় সবগুলোই বন্ধ করে দিই, তাই না? এবং দেখা যায়, আমি নিজেও এটা ফিল করেছি, যে কিছুক্ষণ পরে 4-5 ঘন্টা পরে দেখা যায় সাফোকেশন ফিল হয়ে যায়। হ্যাঁ, এটা হয়। এবং এটা গুমোট একটা ভাব, এসি চলছে কিন্তু আমি কমফোর্ট ফিল করছি না। এটা মূলত আমার নিজের ক্ষেত্রেও হয়। এটা মূলত ওই জন্যই হয় যে আমরা এসিগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু ভেতরের যে ডাস্ট পার্টিকেল আছে, যেগুলো কোনোভাবে বাইরে বের করছে না, আর বাইরের যে একটা ভালো একটা অক্সিজেন, সেটা কিন্তু ভেতরে ঢোকাচ্ছে না। কিন্তু তার জন্য এখন এসি কোম্পানিগুলো দেখবেন অনেক সময় যেটা করেছে, তার সঙ্গে ডাস্ট পিউরিফায়ার, নতুন এক ধরনের অ্যাটাচ শুরু করে দিয়েছে ওরা। এবং সেটা আমি যেটা আলাদা করে পরিষ্কার করা, আলাদা পরিষ্কার না। এখন নতুন যে এসি গুলো আসবে আগামী 2-3 বছর পরে, সেগুলোতে বেসিক্যালি ওরা যে ডাস্টটা, ভেতরে যে ডাস্টটা আছে, সেটা কিন্তু ক্লিন করে ও বাইরে পাঠাবে, বাইরের ডাস্টকে ক্লিন করে ভেতরে পাঠাবে। তখন কিন্তু আমাদের এই যে সাফোকেশনটা, এটা অনেকটা কমে যাবে। শুধু তাই নয়, মানে আমরা যে কিচেন রুমে যে নতুন এরপরে যে আমাদের নতুন জিনিসপত্র আসবে, সেখানেও বেসিক্যালি কিন্তু সেন্সর লাগানোই থাকবে। মানে এরপরে আমি বলছি, এই যে দেখতে পাচ্ছেন আমি এই বক্সের মধ্যে হাতের ছোট ছোট সেন্সর লাগানো আছে, সেগুলো কিন্তু রান্নাঘরের মধ্যেও আমরা এরকম সেন্সর লাগিয়ে রাখতে পারি,
আমি যেটা বলছি আমি যখন আমি জানতে পারছি না, কিন্তু আমার সেন্সার তো মানে এটা যদি কস্ট 2-3 হাজার টাকা দাম হয়, তাহলে যে আমি লাগিয়ে দিতে পারি সেন্সারটা, তাহলে অটোমেটিক্যালি আইডেন্টিফাই করবে যে ভাই আমার রুমে কিন্তু ভিওসি অনেক বেড়ে গেছে, আমার রুমে সিও বেড়ে গেছে, তাহলে অটোমেটিক্যালি আমি আমার এক্সস্ট ফ্যানটাকে অন করে দেবো। আচ্ছা জয়বাবু, আমি একটা জিনিস জানতে চাইছি যে ইন্ডাস্ট্রি, এই যে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রি মানেই পলিউশন হবে, ইন্ডাস্ট্রি মানেই কি সত্যি পলিউশন হবে? কোন টাইপের ইন্ডাস্ট্রি? যে কোনো টাইপের ইন্ডাস্ট্রি মানে সব টাইপের ইন্ডাস্ট্রি হয় না, তো সব তো হবে না তার নিশ্চয়ই। কারণ আমরা সম্প্রতি একটা ইথানল তৈরির কারখানা বাঁকুড়ার মিউজিয়াতে নিয়েছিলাম, সেখানে তারা বলছেন যে একেবারে পুরোপুরি পলিউশন ফ্রি কারখানা, ইথানল তৈরি হবে, তার মানে সেখানে পলিউশনটা কোনো হ্যাঁ ইথানল, এবার ইথানল থেকে যখন ইথানল জেনারেট হচ্ছে তখন অন্য কোনো কম্পাউন্ড জেনারেট হচ্ছে কিনা সেটা এখন স্টাডি করতে হবে, তাহলে দেখতে হবে ওখানে গিয়ে যে ওর জন্য আলাদা টাইপের সেন্সার আমাকে লাগাতে হবে যে কি ধরনের গ্যাস জেনারেট করছে, তো নাও হতে পারে সেটা যতক্ষণ আমরা স্টাডি করছি ততক্ষণ পর্যন্ত। আমার হাতে সময় একেবারে শেষ হয়ে এসছে, আমি এবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসি, যে আপনি একটা আপনার আবিষ্কারের মেশিন আপনি সঙ্গে করে নিয়ে এসছেন, আপনি বলছেন যে দূষণ মাপার জন্য দুর্গাপুরের যা পরিস্থিতি তাতে অন্ততপক্ষে আসানসোল দুর্গাপুর জুড়ে অন্ততপক্ষে 25 থেকে 30টা থাকা উচিত। আপনি বলছেন যে দুর্গাপুরেই শুধু, আমি আসানসোলকে বলছি না, আপনি আপনার কথা অনুযায়ী যদি দুর্গাপুর হয় 15টা, তাহলে নিশ্চয়ই আসানসোল দুর্গাপুর আরো বেশি 30-35টা হওয়া উচিত। আমি দুর্গাপুরের আপনার হিসাবেই আসি যে 15টা থাকার কথা, এই মুহূর্তে আপনি বলছেন 3টে আছে, এতদিন পর্যন্ত মাত্র একটাতেই কাজ চলেছে। কাজ চলেনি, ওটা আসলে কস্ট বেশি বলে হয়তো সরকার লাগাতে পারেনি, বা ফান্ডিং যে পরিমাণ আসা উচিত সেটা হয়তো ছিল না, তার জন্য লাগাতে পারেনি। একটা লাগাতে কত খরচ? প্রায় 1 আই থিঙ্ক মোর দেন 1 crore রুপিস। 1 crore রুপিস। এখন যদি সরকারি 1 কোটি টাকা খরচা না করে তাহলে তার বিকল্পটা কি? ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। আমি ধরে নিচ্ছি যে তার পক্ষে সম্ভব নয়। এক্স্যাক্টলি এমন হতে পারে যে গভর্নমেন্ট কালকে একটা নোটিশ যদি নোটিফিকেশন করলো যে সমস্ত কলকারখানাকে রাখতে হবে, আপনি কলকারখানা প্রতিষ্ঠা করলে আপনাকে একটা এই মেশিন রাখতে হবে, দূষণ মাপার যন্ত্র রাখতে হবে, বা যেখানে আমি কনস্ট্রাকশন এরিয়াতে আমাকে লাগাতে হবে, আপনাকে রাখতে হবে। কিন্তু দেখা গেল যে হয়তো সে পরে রাখলেও ওই মুহূর্তে 1 কোটি টাকা তার কাছে ইনভেস্ট করার মতো নেই, তাহলে বিকল্পটা কি? টাকা এত বেশি বলে বিকল্প থাকবে না। আজকের আপনারা যেখানে এত গবেষণা করছেন, বিকল্পটা দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব, বিকল্পটা কোথায় শুয়েবো? বিকল্পটা হচ্ছে এখন অনেক লো কস্ট সেন্সার চলে এসছে, যার প্রাইস রেঞ্জ হচ্ছে মোটামুটি 5 থেকে 15 হাজার টাকা। ধরা যাক একটা ডাস্ট পার্টিকেল সেন্সার, এখানে এর ভেতরেই ডাস্ট পার্টিকেল সেন্সার এখানেই একটা আছে, যার প্রাইস এখানে এটাতে হয়তো 3-4 হাজার টাকার দাম, কিন্তু ইন্ডাস্ট্রি গ্রেড সেন্সারের দাম 10 হাজার টাকা হয়ে যাবে। মানে পুরো বক্সটা যেটা আমি 1 কোটি টাকা বলছি সেটা 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেই চলে আসবে। আচ্ছা, এতটাই মানে প্রায় অনেক গুণ কস্ট কমে যাবে। আর একটা জিনিস আমার এই মুহূর্তে এনআইটি দুর্গাপুর আমাদের রিসার্চ টিম যেটা কাজকর্ম করছে, এটাই তো জানতে চাইছি, সেটা আমি বলে দিতে, এই যে সেন্সারগুলো হয়, যেহেতু এই সেন্সারগুলো কি হয় ফল্টি হয়ে যায়, মানে সেন্সারগুলো তার ডেভিয়েশন করে, কিছুদিন পর সেন্সারটা খারাপ হতে পারে, তাই তো। তো এই জন্য আমাদের যে রিসার্চ টিম আছে, আমরা যে কাজটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের এখানে এখন যেহেতু এআই এর যুগ চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে এসছে, এই ছোট্ট বোর্ডের মধ্যে আমরা এআইকে ইন্টিগ্রেট করতে পারি এই বোর্ডের মধ্যে, এই ছোট্ট বোর্ডের মধ্যে। এই আমাদের বলে দিতে পারে যে ভাই তোমার সেন্সারটা হয়তো খারাপের দিকে যাচ্ছে, তুমি সেন্সারটাকে চেঞ্জ করে দাও, বা এর মধ্যে এমন একটা অ্যালগরিদম আমি ডিজাইন করলাম যে অ্যালগরিদমটা যে সেন্সারটা খারাপ হয়নি, সেটা খারাপের দিকে যাচ্ছে, সেটা কিছু একটা ক্যালিব্রেট করলে, ক্যালিব্রেশন বলে টার্ম আছে, ক্যালিব্রেট করলে হয়তো আমি জিনিসটা ঠিক হয়ে যেতে পারে। তাহলে আমরা সেই এরিয়াতে রিসার্চ করছি যাতে লো কস্ট ইফেক্টিভ যদি আমরা এয়ার কোয়ালিটি স্টেশন বানাতে পারি, যেটা 1 কোটি টাকা খরচ হচ্ছে সেটা যাতে 1 লক্ষ টাকা আবার বিলো 1 লক্ষ টাকায় খরচ হয়। কিন্তু তাতেও প্রবলেম আছে, আমি যখন ইনডোরের কথা বলছি, ইনডোরে 1 লক্ষ টাকা দিয়ে কেউ কিনবে না, কারণ ক্ষমতা নেই কেন। তাহলে সেখানে আমাদের এই কস্টকে আরও কমাতে হবে, সেটা হয়তো বিলো 10,000 15,000 রুপিসের মধ্যে নিয়ে আসতে হবে। তবেই আমি যে রান্নাঘরের কথা বলছি, রান্নাঘর কী করে লাগাবে? একটা মানুষ যদি একটা ডিভাইসের কস্ট যদি অনেক বেশি হয় তাহলে তো লাগাতে পারবে না। তাহলে সেই সেন্সারের সেই ডিভাইসের কস্ট বিলো 10,000 হতে হবে, তখন এটা আমরা ব্যবহার করতে পারবো। বিলো 10,000 তবে তখনই মানুষ প্রত্যেকটা জায়গায় আমরা লাগাতে পারবো। তাহলে আমি যদি আউটডোরে ব্যবহার করি, তা আউটডোরে একটা ডিভাইসের কস্ট অ্যারাউন্ড 1 লাখ বা 1.2 হতে পারে, কিন্তু যখন ইনডোরে লাগাচ্ছি মাল্টিপল রুমের মধ্যে মাল্টিপল লোকেশনেও লাগাতে হতে পারে, তাই না?
সেক্ষেত্রে স্যার জানি যে এটার জন্য গভর্নমেন্টকে অ্যাপ্রুভ করতে হয়, আপনাদের এই মেশিন কি গভর্নমেন্ট অ্যাপ্রুভ রয়েছে? না, এটা রিসার্চের পর্যায়ে আছে, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ এখনো রিসার্চ, যেহেতু আমরা রিসার্চ করে যাই এখন আমরা এটা কোনো মানে আমাদের একটা প্রজেক্টই এসছে এই মুহূর্তে আইআইটি খড়গপুর থেকে, যেখানে অ্যাজ এ প্রোটোটাইপ অ্যাজ এ সিস্টেম আমাদের ডেভেলপ করতে হবে এই ধরনের বক্সকে, ওর উপরেই আমরা রিসার্চ করছি। আগামী 2 বছরে আমরা কিছু প্রোডাক্ট হয়তো মার্কেটে আনবো, সেটা অবশ্যই সেটা গভর্নমেন্টকে অ্যাপ্রুভ করতে হবে। দামেও কম হবে, সমাজটাও বাঁচবে। দামেও কম হবে, দামে তো এখন কম আছেই, কিন্তু যেটা আমি বললাম যে সেন্সারগুলো খারাপ হতে থাকে। সেন্সারের সবচেয়ে বড় প্রবলেম কিছুদিন পরে সেন্সারের ভ্যালু মানে বদলাতে থাকে, যেটা একটা ভ্যালু দিচ্ছে সেটা আমি জানি না সেই ভ্যালুটা ঠিক না ভুল। সেটা এখন এআই এর জামানাতে আমরা এই বোর্ডগুলোর মধ্যে, এই সিস্টেমের মধ্যে এমনভাবে ইন্টিগ্রেট হয়ে যাবে যে তোমাকে বলে দেবে ভাই তুমি খারাপ হতে যাচ্ছ, তা আমি ঠিক করতে পারি আর কি। আর যদি ঠিক করতে না পারি তাহলে তখন ওটাকে ফেলে দিতে হবে। এক কথায় আমার একেবারে শেষ মুহূর্তে বলে যে এটা একটা যুগান্তকারী অধ্যায় এবং যুগান্তকারী ইতিহাস হবে যদি এটা সম্পূর্ণরূপে যেদিন আপনাদের সবকিছুটা সাফল্যের পরিপূর্ণ মুখ দেখবে। সুজয়বাবু, আজকে আমাদের হাতে আর সময় নেই। আসলে আমি শুরুতেই ভেবেছিলাম যে সময়টা কখন যাবে, কিন্তু এমন একটা জায়গার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম যে সময়টা কখন আমাদের পেরিয়ে গেল আমরা বুঝে উঠতে পারলাম না। আজকে যেহেতু আপনি স্টুডিওতে এবং দীর্ঘদিন ধরে এয়ার পলিউশন নিয়ে আপনি কাজ করে চলেছেন, আপনি নিজে গবেষণা করছেন, তার জন্য পুরো এক্সপ্রেস নিউজ পরিবারের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তার পাশাপাশি আমরা বিশেষভাবে শুভেচ্ছা জানাই দুর্গাপুর এনআইটির পুরো টিমকে, যে এনআইটির তরফ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন অধ্যাপককে যারা গবেষণা করছেন তারা এই স্টুডিওতে এসে জনমানুষে তাদের কথা বলছেন, তার জন্য সমগ্র এনআইটির পুরো টিমকে আমরা এক্সপ্রেস নিউজ পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিকল্প উঠে আসুক, দূষণ সরুক, সমাজ হোক আরও অনেক বেশি করে সবুজ। আজকের মতো দুর্গাপুর এনআইটির সহকারী অধ্যাপক ডক্টর সুজয় সাহাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি স্যার আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে থাকার জন্য। আজকের মতো এক্সপ্রেস অনলাইন আমরা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।